বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা কাজী নজরুল ইসলামের লেখা একটা বিখ্যাত কবিতা কেন্দ্রিক হতে চলেছে, যে কবিতাটার নাম হলো কান্ডারি হুঁশিয়ার। এই কান্ডারি হুঁশিয়ার কবিতাটা বিভিন্ন সময় বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির পাঠ্যরূপে গৃহীত হয়। যেমন বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পাঠ্য আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও এই কবিতাটা পাঠ্য আছে। তো তোমাদের যাদের যাদের সিলেবাসে এই কবিতাটা পাঠ্য আছে প্রত্যেকে আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে দেখতে পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবে। তো চলো শুরু করি। তো কবিতার আলোচনা শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানবো, যেমন কবিতাটা কত সালে প্রকাশ পেয়েছিল, কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল, এই তিনটে বিষয়। প্রথমেই বলা যাক এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা এবং এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দ অথবা 1333 বঙ্গাব্দে। বঙ্গবাণী নামক একটি পত্রিকায় এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। তো এই হচ্ছে কবিতাটা সম্পর্কিত কিছু সাধারণ ইনফরমেশন, যেগুলো তোমাদের আলোচনার পূর্বে জেনে রাখা দরকার। এবার চলো আমরা মূল কবিতার আলোচনায় চলে যাই। মূল কবিতার আলোচনায় যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হলো এই যে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে, মানে আমার তরফ থেকে কিন্তু সরাসরি অনলাইন অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। বর্তমানে আমাদের সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের থেকে ছাত্রছাত্রীরা যুক্ত রয়েছে, তারা অনলাইন ক্লাস করছে। আমাদের কাছে ভর্তি হয়ে অনলাইন ক্লাস করলে যে সুবিধাগুলো পাবে সেগুলো হলো প্রত্যেকটা টপিকের এইভাবে করে ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে, তার সঙ্গে সাজেশন পেয়ে যাবে পরীক্ষার আগে এবং সাজেশন ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ নোটসপত্র সমস্ত কিছু গুছিয়ে পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের বাংলার যে পড়াশুনোর অভিজ্ঞতাটা সেটা নিয়ে তোমাদের আর কোনো টেনশন বা চিন্তা থাকবে না। বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলা অনার্স বা বাংলা মেজর বা বাংলা সাবজেক্টটা সংক্রান্ত সব থেকে বড় চ্যানেল হলো বাণীপীঠ শিক্ষাঙ্গন, এবং এইখান থেকে যেভাবে করে বাংলা পড়ানো হয় বা বাংলা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রোভাইড করা হয় সেই রকমটা কিন্তু আর কোনো প্রতিষ্ঠানে পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও। আলোচনার পূর্বে আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, দেখো কবিতার ওপরেই রয়েছে কোরাস। প্রকৃতপক্ষে এই কবিতাটি ঠিক কবিতা নয়, এটা সুর সহযোগে গান হিসেবে গাওয়ার যোগ্য একটি রচনা। তো প্রকৃতপক্ষে এই কবিতাটি শুধুমাত্র কবিতা হিসেবে পাঠ করবার যোগ্য নয়, এটি গান হিসেবে গাওয়ার যোগ্য একটি রচনা। সেই জন্যই এর ওপরে এই দুটি লাইন, যেটা কোরাস বলে চিহ্নিত, সেই দুটি লাইন কোরাস সঙ্গীতে গাওয়া হবে, আর বাকি লাইনগুলো একক সঙ্গীত দ্বারাও গাওয়া হতে পারে, এরকম একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। তো কোরাস মানে হচ্ছে বহুজন সম্মিলিতভাবে বলবে এমন লাইন। তো এই দুটো লাইন আলোচ্য গোটা কবিতাটার পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ দুটো লাইন। তো চলো আমরা শুরু করি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবিতার নাম কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি কোথায় থাকে? কান্ডারি নৌকাতে থাকে। নৌকা বা জাহাজটা প্রধানত যিনি সঞ্চালনা করেন, যিনি প্রধানত সেটা চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি হচ্ছেন জাহাজের ক্ষেত্রে বা নৌকার ক্ষেত্রে কান্ডারি। অর্থাৎ কান্ডারির হাতেই জাহাজের যে মূল কন্ট্রোল সেইটা থাকে, তিনি প্রধান, চালকদের মধ্যে তিনি প্রধান। তো আমরা এবার দেখব এই কবিতাটায় কান্ডারিকে কেন হুঁশিয়ার করা হয়েছে। এখানে কান্ডারি কে, কান্ডারি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এই সমস্ত কিছু আমরা বুঝবো। তো প্রথমেই বলছে দুর্গম গিরি। দুর্গম মানে যে স্থান গমনের অযোগ্য সেই রকম গিরি। গিরি মানে হচ্ছে পাহাড় পর্বত। কান্তার মরু, কান্তার মানে হচ্ছে বন জঙ্গল, আর মরু মানে বুঝতেই পারছো মরুভূমি। তো কান্তার মানে কি? কান্তার মানে হচ্ছে জঙ্গল বা বন। তো দুর্গম গিরি মানে পাহাড়, কান্তার মরু, দুস্তর পারাবার, যে অঞ্চলটাকে পার করা খুব কঠিন। দুস্তর মানে পার করা খুব কঠিন, সেই রকম জায়গা। সেই জায়গাটাকে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, সেই রকম কঠিন কঠোর পথ আবার চলতে হবে রাত্রের অন্ধকারে। এমনিতেই রাত্রির অন্ধকারে পথ চলা কঠিন হয়ে ওঠে, তার মধ্যে যদি পথটাই হয় প্রচণ্ড কঠিন কঠোর, তাহলে সেই পথ চলা আরও কঠিন।
তো কবি বলছেন সেই রকম কঠিন কঠোর পথ তোমাদেরকে লঙ্ঘন করতে হবে বা পাড়ি দিতে হবে রাত্রি নিশীথকালে। তাই যাত্রীদেরকে তিনি হুঁশিয়ার করছেন যে যারা এই পথের যাত্রী তারা সাবধান হও। প্রকৃতপক্ষে এই কবিতাটায় কোন যাত্রীদের কথা বলা হচ্ছে, কোন পথের কথা বলা হচ্ছে, তার ভেতরে একটা অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। এই কবিতাটা স্বাধীনতা আন্দোলনের সময় যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চারিদিকে মাথাচাড়া দিয়ে উঠছে, তখন যারা স্বাধীনতা আন্দোলনের পথে নিজেদেরকে চালিত করেছিলেন সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে লেখা। বিশেষ করে যারা স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময় নিজেদেরকে এই আন্দোলনের একদম ফ্রন্ট ফুটে মানে একদম সামনের দিকে প্রধান রূপে প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের অনুসরণকারী একটা দল তৈরি হয়েছিল, সেই কাণ্ডারীদেরকে উদ্দেশ্য করে লেখা যে পথটায় তোমরা বেরিয়েছো সেই পথটা খুব কঠিন, সেই কঠিন পথ তোমাদেরকে খুব সাবধানে অতিক্রম করতে হবে এবং তোমাদের অনুসরণকারী যারা রয়েছে তাদেরকেও সাবধানে এই পথ পার করিয়ে নিয়ে যেতে হবে। সেই কারণে কাজী নজরুল ইসলাম বলেছেন যে কাণ্ডারীকে বা প্রধান যিনি সারথি তাকে সাবধান হতে হবে, তাকে হুঁশিয়ার থাকতে হবে, কারণ পথটা খুব একটা সহজ নয়। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ। এখানে জলের একটা তুলনা দেওয়া হয়েছে যে জলে নৌকা চলছে, সেখানে তরি দুলছে, জল ফুলে উঠছে এবং মাঝি পথ ভুল করছে, মানে চারিদিকে বিপদ ঘনিয়ে আসছে। ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। হিম্মত শব্দের অর্থ হচ্ছে সাহস, হিম্মত শব্দের অর্থ সাহস। কার সাহস আছে যে এই ছেঁড়া পাল এবং ভেঙে পড়া হালকে ধরে নৌকাকে এগিয়ে নিয়ে যাবে, এই সাহসটা কার আছে? কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। যারা যুবক সম্প্রদায় আছো, জোয়ান মানে যুবক সম্প্রদায়, সেই যুবক সম্প্রদায়কে কবি সামনে আসতে বলছেন। হও আগুয়ান, আগুয়ান মানে এগিয়ে আসা, তোমরা এগিয়ে আসো, ভবিষ্যৎ তোমাদেরকে ডাকছে। এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার। এই তুফান, এই ঝড় প্রচণ্ড চরাচর ব্যক্ত, এই প্রচণ্ড ঝড় তুফানের মধ্যে, এই খারাপ সময়ের মধ্যে ব্রিটিশ অধ্যুষিত ভারতবর্ষে যে অন্যায় অত্যাচার চলছে সেই খারাপ সময় থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে এবং তরিকে পারে নিয়ে পৌঁছতে হবে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যে লড়াইয়ের পথে তোমরা অগ্রসর হচ্ছ সেই লড়াইটাকে তার চূড়ান্ত জায়গাতে নিয়ে যেতে হবে এবং দেশকে স্বাধীনতা প্রদান করাতে হবে বা দেশের স্বাধীনতা আনতে হবে। তো সেই জন্য তিনি বলছেন এই ভারী তুফানে, তুফান মানে ঝড়, এই তুফানে ঝড় তুফানে তোমাদেরকে পাড়ি দিতে হবে এবং তরিকে তার গন্তব্যে পৌঁছতে হবে। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান। রাত্রি খুব তিমির মানে অন্ধকার, সেই অন্ধকার রাত্রে যারা মাতৃমন্ত্রী মানে দেশ মাতৃকার সেবা করার জন্য যারা মন্ত্রিত্বের ভার বহন করেছে, সেই মাতৃমন্ত্রী শান্ত্রীরা, মন্ত্রী শান্ত্রী যারা লড়াকু যোদ্ধা, তারা সকলে সাবধান হও। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। যুগ যুগান্তর ধরে যে পুঞ্জিত ক্ষোভ, যে পুঞ্জিত ব্যথা মানুষের মনে দানা বেঁধেছিল, তাই আজকে অভিযান ঘোষণা করেছে। আমরা জানি বিপ্লব কাকে বলে, গণ অভ্যুত্থান কাকে বলে, যখন দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বা বেদনা বিস্তার লাভ করে, বিস্ফোট লাভ করে এবং সেটা প্রকাশিত হয়। গণবিস্ফোরণে যখন মানুষ ফেটে পড়ে, তাদের ক্ষোভ, ভেতরকার যে আলোড়ন, সেটা যখন আন্দোলনের রূপ লাভ করে, তখনই মানুষ কিন্তু আন্দোলনে যোগ দেয় বা তখনই মানুষ কিন্তু প্রবলভাবে কোনো কিছুর প্রতিবাদ করে। তো সেটাই এখন হচ্ছে, অভিযান ঘোষণা করা হয়েছে। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। এতদিন ধরে ইংরেজ সরকারের দ্বারা অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত জাতির বুকে যে ব্যথা ছিল, যে বেদনা ছিল, সেই বঞ্চিত বুকের ব্যথা অভিমান আজকে পুঞ্জীভূত হয়ে বাস্ট করেছে, পুঞ্জীভূত হয়ে সেটা ফেটে পড়েছে। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। এই সমস্ত বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নিপীড়িত মানুষদেরকে তোমাকে পথ দেখাতে হবে। তুমি তো কাণ্ডারি, তুমি তো নেতা, তুমি তো আগুয়ান হয়ে, অগ্রবর্তী হয়ে, অগ্রপথিক হয়ে আমাদের পথ দেখাবে, তুমিই আমাদের অগ্রদূত। তো সেই জন্য সেই নেতার ওপর মহান দায়িত্ব দেশের আর 5 জন বঞ্চিত, লাঞ্ছিত মানুষদেরকে উদ্ধার করার ব্যাপারে।
সেটাই কবি এখানে বলছেন। এবার চলো আমরা এর পরের প্যারাটা দেখব। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। সন্তরণ শব্দের অর্থ হলো সাঁতার। এখানে অসহায় জাতি অর্থাৎ আমাদের ভারতীয়রা, আমাদের ভারতবাসীরা, আমাদের বাঙালি জাতিরা, তারা সাঁতার জানে না, তারা অসহায় হয়ে ডুবে মরছে। কিসে ডুবে মরছে? দারিদ্র্যের অন্ধকারে, অশিক্ষার অন্ধকারে, অত্যাচারে, অবহেলায় তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। এখান থেকে তারা উদ্ধার পাবে কি করে তারা জানে না। কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হে কাণ্ডারি, হে দেশের নেতা, বারবার কাণ্ডারিকে ডাকা হচ্ছে, বারবার কাণ্ডারিকে অ্যাড্রেস করা হচ্ছে। হে কাণ্ডারি, আজকে দেখব তুমি কিভাবে তোমার মাকে মুক্ত করো। এখানে এই মা কে? এখানে এই মা হচ্ছে দেশ মাতৃকা, দেশ মা, দেশ এখানে মাতা, দেশ এখানে আমাদের মায়ের সমান, তাকে মুক্ত করতে হবে। তাই কাণ্ডারি, আজকে তোমার মাকে মুক্ত করার জন্য তুমি কত বড় কঠিন প্রতিজ্ঞা গ্রহণ করতে পারো সেটাই দেখার দিন। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? ভেরি 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 ইম্পর্টেন্ট লাইন। এখানে অসাম্প্রদায়িক কবির মনোভাব প্রকাশ পেয়েছে যে যখন আমার দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যখন আমার দেশের মানুষ লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তখন আমরা এটা দেখব না যে তারা হিন্দু না তারা মুসলিম, তাদের একটাই পরিচয়, তারা প্রত্যেকে ভারতীয়। সেই জন্য তিনি বলছেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? এই কথা কে জিজ্ঞেস করে? জাতপাতের ভেদাভেদ করো না। কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। কাণ্ডারিকে তিনি বলছেন তুমি বলো যারা ডুবছে, যারা অসহায়, তারা প্রকৃতপক্ষে তাদের একটাই পরিচয়, তারা মানুষ, তারা আমার মায়ের সন্তান, তারা ভারত মায়ের সন্তান, তারা সবাই ভারতীয়। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কবি বলছেন চারিদিকে তো সংকট, পাহাড়ের মতো সংকট, গিরি সংকট, বড় ভয়ঙ্কর পাহাড়ের মতো সংকট এসে সামনে পৌঁছচ্ছে। ভীরু যাত্রীরা, যাত্রীরা ভীত হয়ে পড়ছে। গুরু গর্জায় বাজ, চারিদিকে বজ্রের শব্দ, মানে সব ভয়ঙ্কর পরিস্থিতি। যারা যাত্রা করে আসছে, যেন কোনো একটা যাত্রীর দল তারা রাস্তা দিয়ে যাত্রা করছে, সেখানে সামনে পাহাড়, ভয়ঙ্কর রাস্তা, চারিদিকে বজ্র বিদ্যুৎ সহ একটা প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় চলছে। তখন যে যাত্রী পশ্চাতে পড়ে আছে, মানে পথের শেষের দিকে আছে, তাদের মনে সন্দেহ জাগে আজ। পশ্চাৎপথ যাত্রীর মনে, কার মনে সন্দেহ জাগছে? যে পেছনে পড়ে আছে, অর্থাৎ যারা এই দেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত খবরাখবর বিশেষ রাখে না, যারা অশিক্ষিত, যারা মূর্খ, যারা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, একদম পিছিয়ে পড়া, তাদের মনে সন্দেহ জাগছে। কি নিয়ে সন্দেহ? আদৌ স্বাধীনতা আসবে তো? আদৌ আমাদের জন্য ভালো দিন আসবে তো? তো তাদের মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিলে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। হে কাণ্ডারি, হে নেতা, বারবার বলছি এখানে কাণ্ডারি কে? এখানে কাণ্ডারি নেতা, এখানে কাণ্ডারি পথ প্রদর্শক, যিনি আমাদের পথ দেখাচ্ছেন। তো তাকে প্রশ্ন করছেন কবি, তুমি কি মাঝপথে পথ ভুল করবে বা পথ ভুলে যাবে? মাঝপথে কি তুমি পথ ত্যাগ করবে, অর্থাৎ এই সাধারণ অসহায় মানুষগুলোকে তুমি ছেড়ে যাবে? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। দারুণ কথা। এখানে নেতাকে, কাণ্ডারিকে বলা হচ্ছে তুমি যাদের জন্য লড়াই করছো তারাই দেখবে নিজেদের মধ্যে হানাহানি মারামারি করবে। আমরা দেখেছি দেশভাগের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিমেই দাঙ্গা লেগে গেল। যেখানে কথা ছিল হিন্দু মুসলিম সমস্ত ভারতবাসী একজোট হয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করবে, সেখানে মুসলিমরা তাদের নিজেদের একটা মুসলিম লীগ পার্টি করে বা নিজেদের একটা স্বতন্ত্র দেশ পাওয়ার যে প্রেরণা বা বাসনা, সেখান থেকে হিন্দু মুসলিমেই দাঙ্গা লেগে গেল। তো নিজের দেশের মধ্যেই যদি হানাহানি মারামারি হয়, তাহলে আমরা পরের সঙ্গে কি করে লড়াই করব? তবুও এখানে নজরুল ইসলাম বলছেন যে তারা হানাহানি করছে, তবুও তুমি যে মহাভার কাঁধে নিয়েছো, তুমি কে? যিনি নেতা, যিনি পথপ্রদর্শক, তোমাকে এই ভার টেনে নিয়ে যেতেই হবে। দেশকে একটা মুক্তির রাস্তা, মুক্তির পথ তোমাকে দেখাতেই হবে। কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, তোমার সামনে রয়েছে পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যে থাক ক্লাইভের খঞ্জর। ভালো করে দেখো, এখানে কিন্তু বাঙালির খুনে বা রক্তে ক্লাইভের খঞ্জর মানে ছুরিকা লাল হওয়ার কথা বলা হচ্ছে। ক্লাইভ, যার দ্বারা
বাংলায় বলা যেতে পারে ইংরেজ শাসন সুনিশ্চিত হয়েছিল, কারণ ক্লাইভই পলাশির যুদ্ধে সম্মুখে থেকে যুদ্ধ করে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলায় নবাবী শাসনটার একদম একটা পরিসমাপ্তি সূচিত করে দিয়েছিলেন এবং ইংরেজ শাসনটাকে বাংলায় পুরোপুরিভাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তো সেই জন্য বলা হচ্ছে বাঙালির খুন বা রক্ত এখানে ক্লাইভের ছুরিতে লেগে আছে। তো এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে হিন্দু মুসলিম বা নবাব এই যে ক্রাইটেরিয়া তাতে দেখা হচ্ছে না, তাকে দেখা হচ্ছে বাঙালি রূপে। বাংলার রাজা মানেই তিনি বাঙালি। তো সেই বাঙালিকে হত্যা করে ক্লাইভ এসে, ইংরেজরা এসে আমাদের দেশকে দখল করে নিয়েছে, সেই কথা এখানে বলা হচ্ছে। তো চলো এর পরবর্তী অংশ আমরা দেখব। তো দেখো এর পরবর্তী অংশে রয়েছে ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। অর্থাৎ যেদিন নবাব সিরাজউদ্দৌলার পতন হলো এবং ভারতবর্ষে তথা বাংলায় ব্রিটিশ শাসন শুরু হলো, সেই দিন থেকে ভারতবর্ষের যে স্বাধীনতা সূর্য সেইটা অস্তমিত হয়েছে, ডুবে গেছে। দিবাকর শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো সূর্য ডুবে গেছে, কোথায় ডুবে গেছে? গঙ্গায়। উদিবে সেরবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। কবি বলছেন আমরা যারা লড়াই করছি, আমরা যারা দেশমাতৃকার মুক্তির জন্য পণ করেছি, তাদেরই রক্তে, খুনে মানে রক্তে, তাদেরই রক্তে লাল হয়ে পুনরায় সে রবির আবার উদয় হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তার অঙ্গীকার দেশমাতৃকার কাছে, যে দেশের জন্য যারা লড়াই করছে তাদের রক্তের বিনিময়ে পুনরায় একদিন আমরা স্বাধীনতা পাবো। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। খুব ইম্পর্টেন্ট লাইন। আপাত দৃষ্টিতে মনে হবে ফাঁসির মঞ্চে, যেখানে মৃত্যু হচ্ছে খুব অবশ্যম্ভাবী, সেখানে দাঁড়িয়ে কি করে জীবনের জয়গান গাওয়া যায়? দুটো বিপরীত। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়াটা আপাত অর্থে বিরোধিতাপূর্ণ, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত অর্থ অনুধাবনে কোনো বিরোধিতা নেই। এটা একটি অলংকার, এটাকে বলা হয় বিরোধাভাস অলংকার। এই অলংকারের দ্বারা আমরা এখানে বুঝতে পারছি প্রকৃতপক্ষে কবি বলতে চাইছেন যারা ফাঁসির মঞ্চে নিজেদের প্রাণ দিয়েছেন দেশমাতৃকাকে উদ্ধারের জন্য, তারা তো অমর, তারা তো প্রকৃতপক্ষে বীর বিপ্লবী। তারা দৈহিকভাবে মারা গেছেন ঠিকই, কিন্তু আত্মিকভাবে তারা সারা জীবন প্রত্যেকটা ভারতবাসীর মনে বেঁচে থাকবেন। যেমন ক্ষুদিরাম হতে পারে, যেমন মাস্টারদা সূর্য সেন হতে পারে, প্রীতিলতা ওয়াদ্দেদার হতে পারে, মাতঙ্গিনী হাজরা হতে পারে। এই সমস্ত মহান বীর বিপ্লবীরা এরা কি কোনোদিনও মারা যাবেন? প্রকৃতপক্ষে এরা মারা গেছেন দৈহিকভাবে, কিন্তু মানসিকভাবে এরা সবসময় ভারতবাসীদের মনে জীবিত থাকবেন। তাই ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। তারাই আজকে এসে দাঁড়িয়েছে, প্রশ্ন করছে যে তোমরাও বলিদান দেওয়ার জন্য প্রস্তুত তো? অর্থাৎ আমরা তো দেশের জন্য বলিদান দিয়েছি, এবার তোমরাও দেশের জন্য বলিদান দেওয়ার ব্যাপারে প্রস্তুত তো? আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। আজকে তোমাদের পরীক্ষা, জাতির বা জাতের, কার তোমরা ত্রাণ করবে, উদ্ধার করবে। অর্থাৎ ক্ষুদ্র জাতাজাতি ভুলে গিয়ে এখানে সামগ্রিক জাতি অর্থাৎ নেশনের কথা আমাদেরকে ভাবতে হবে। ক্ষুদ্র জাতপাতের ঊর্ধ্বে উঠে আমাদেরকে সর্বমোট ভারতবাসীর কথা ভাবতে হবে। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। প্রচণ্ড একটা সমস্যা সংকুল পরিস্থিতি, জল ফুলে উঠছে, তরি দুলছে, চারিদিকে সংকট, চারিদিকে বিপদ। তার মধ্যে হে কাণ্ডারি, তোমাকে হুঁশিয়ার থেকে, তোমাকে সচেতন থেকে সমস্ত যে কাজটা, সেই উদ্দেশ্যটা সিদ্ধ করতে হবে। দেশকে স্বাধীনতাও প্রদান করতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে, দারিদ্র থেকে মুক্ত করতে হবে, তাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না আসে, হিন্দু মুসলিম যেন কোনো দাঙ্গা গণ্ডগোল না লাগে। এই সমস্ত দিক তোমাকে দেখতে হবে, তবেই তুমি সঠিক কাণ্ডারি বা পথপ্রদর্শক হওয়ার যোগ্য। এখানে দেশের বড় বড় গণ্যমান্য নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে, রাজনীতিবিদদের উদ্দেশ্যে যেন একটা নিবেদন বা আবেদন রেখেছেন কবি, যে তোমরা যদি সচেতন না হও, সঠিকভাবে পথ না দেখাও, তাহলে সাধারণ মানুষ দিকভ্রষ্ট হবে, সাধারণ মানুষ পথ হারিয়ে ফেলবে। সেই জায়গা থেকেই কবিতাটার সার্থকতা। কবিতাটার মধ্যে অসাম্প্রদায়িক মনোভাব রয়েছে, কবিতাটার মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর একটা মেসেজ বা একটা বার্তা। এবার চলে যাব, এখানে দেখো কিছু ইনফরমেশন রয়েছে। কোন কাব্যগ্রন্থ? সর্বহারা আমি আগেই লিখে দিয়েছি, এবং এখানে প্রকাশের সালটা দেওয়া আছে 1334। তো আমি বলেছিলাম 1333 একদম আলোচনা শুরুতে। দুটোই ঠিক, কারণ একটা গ্রন্থাকারে প্রকাশ, একটা পত্রিকায় প্রকাশ। ঠিক আছে, সেই জন্য দুটো সালই ঠিক, কোনোটা ভুল নয়।
তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাদের প্রয়োজন আছে বাংলা সাহিত্য সংক্রান্ত এরকম আলোচনা শোনার। প্রত্যেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরীক্ষার সময় বিভিন্ন বিষয়ে উপকার পাওয়ার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।